সবল কল্যাণ সমিতি রাজ্য ছাড়িয়েও গোটা ভারতবর্ষে এই প্রতিষ্ঠানটি সুনাম অর্জন করেছে। এই কল্যাণ সমিতি আজকে কল্যাণ সমিতি এবং শপথের প্রবর্তিতা শ্রী গোপীবল্লভ সিংহদেব তার জন্মদিবস 27 আগস্ট, সেখানে আমায় আপনারা আহ্বান করেছেন, আমি ধন্যবাদ আহ্বান করছি। আমার সাথে যারা আছেন পশ্চিমবঙ্গ কল্যাণ সমিতির সম্পাদক এবং সভাপতি, আজকের সভার সভাপতি, রাজ পরিবারের জ্যেষ্ঠ এবং অন্যান্য সদস্যবৃন্দ, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, সাংবাদিক বন্ধু, আগত এই সভাতে উপস্থিত বিদ্যুৎজল এবং সম্মানীয় ব্যক্তিত্ব, ছাত্রছাত্রী এবং যাদের নাম এই মুহূর্তে বলতে পারলাম না, তারা মার্জনা করবেন, আপনাদের সকলকে আমার শ্রদ্ধা ও অভিনন্দন। এইরকম একটি ক্ষেত্রে আমি আর প্রথম এসেছি, কিন্তু সর্বকল্যাণ সমিতির যে কার্য এতকাল ধরে যে কার্য করেছেন সেটি সম্পর্কে অবগত। শ্রী গোপীবল্লভ সিংহদেব উনি শবরদের নিয়ে বেশি তত্ত্ব কথা পছন্দ করতেন, তাদের নিয়ে কাজ করতে ভালোবাসতেন। তাই ঠিক এই শবর, রেস, এনথ্রোপোলজি, প্রায় এই শব্দগুলো এখানে দিয়ে থাকছে। অবশ্যই এই কল্যাণ সমিতি এবং শবরদের যে সম্পর্ক এবং শবরদের জন্য যে কার্যক্রম এখানে গৃহীত হয়েছে সেগুলো সকলেই প্রশংসা করার শুধু যোগ্য নয়, মানে ধন্যবাদ দেওয়ার ব্যাপার নয়, ঋণী থাকার কথা যারা এই অঞ্চলে বসবাস করে এবং যারা এই কল্যাণ সমিতি কাজ গড়ে তুলেছেন এবং নিরন্তর জন্মদিবস থেকে কাজ করে যাচ্ছেন, তাদের প্রতি আমরা ধন্যবাদ জানাই। যেহেতু আজ শ্রী গোপীবল্লভ সিংহদেবের জন্মদিন, তার সম্পর্কে দু চারটি কথা বলি। প্রথমেই বলি আমার দুর্ভাগ্যের কথা, তার সাথে ব্যক্তি পরিচয় আমার সম্ভব হয়ে ওঠে। ফলে তার জীবনী যা কিছু আমার পারস্পরিক আলোচনায় এবং যা কিছু প্রকাশিত সেখান থেকে আমি সংগৃহীত করেছি। এই মাত্র একটি বলুন হয়ে গেল, কবি সরকার লিখেছেন এইরকম একটি বই যদি আমার কাছে আগে থাকতো তাহলে হয়তো তাকে যে না দেখা সেই আক্ষেপটা আমার কেটে যেত। অনেকের কাছ থেকে আজ শুনতে পাবো তার সম্পর্কে, তার জীবনী সম্পর্কে, তার কার্যকাল সম্পর্কে অনেকটাই জানা হবে। তবু আমি যেটুকু জেনেছি আর আপনারা যেভাবে দেখেছেন সেইটা একটু আপনার দেশের স্মৃতিকে আমি একটু জাগিয়ে দিতে চাই। রাজ পরিবারের সদস্যরা তো এখানে আছেনি, ফলে তার জন্ম থেকে তার বেড়ে ওঠা সেই জায়গাটাকে আমি অতিক্রম করে যাচ্ছি। আমি যেটুকু জেনেছি যে যারা সবর, এদের এনথ্রোপোলজি তো আপনারা সকলেই জানেন, কিন্তু এই যে একটা আইডিয়া তাদেরকে এগ্রিকালচারে ইনভলভ করা, কৃষিতে নিয়ে আসা। রাজ পরিবারের সদস্যর কথায় যে কৃষি শৃঙ্খলা পরায়ণ একটা পেশা, তা উনি এই যে একটা ইনোভেটিভ আইডিয়া আবিষ্কার করলেন যে একটা নোমাডিক বোহেমিয়ান রেস, তাদেরকে কৃষক করে দাও, তাহলে তারা কোনো একটা জায়গায় ঠিকু হবে এবং তারা তো মানে বন্য বলাটা বায়োলজিক্যালি ঠিক, তারা তো অরণ্যের সন্তান। তারা যদি একটা নির্দিষ্ট মৃত্তিকা পায় তাহলে সেই মৃত্তিকার সাথে তাদের সম্পর্কটা জেগে উঠতে পারে, তার ঘর মুক্তি হতে পারে। তাদেরকে আরো খুব সহজে মূল স্রোতে নিয়ে আসা যেতে পারে। মূল স্রোতে নিয়ে আসাটা সেটা জাতিসংঘদের পছন্দ হতেও পারে, নাও পারে, যদি তারা চায়। এমন কোনো একটা জায়গা থেকে, অর্থাৎ যে মাইজারি, যে দুঃখ, যে হার্ডশিপ তারা পরোয়া করে না, যেটা সরল সভ্য মানুষরা ভাবে যে এই সুখ পেলে ভালো হতো, প্রকৃতিগতভাবে সবররা সেটার পরোয়া করে না।
তবু উনি মানে যে আইডিয়াটা ছিল গোপীবল্লভ সিংহদেব মহাশয়ের, যে তাদেরকে কৃষিটা দিয়ে দেওয়া যেতে পারে অ্যাজ প্রফেশন। শুধু কৃষি নয়, যে কৃষি দেশজ, এটাও তার আইডিয়ার মধ্যে ছিল। আমি যা বলেছি দেশজ বলতে মানে আমি বলছি এই কৃত্রিম সারের থেকে সরে আসা, এখন যেটাকে আইডিয়ার অর্গানিক ফার্মিং বলছে, দেশজ পদ্ধতিতে, অর্থাৎ দেশজ কীটনাশক, দেশজ সার, সেটাই উনি শবরদের জন্য প্রেসক্রাইব করেছিলেন। অরণ্যায়ন, এটা তো যে কোনো সভ্য রাষ্ট্র এখন এই 190টি দেশই গ্লোবাল ওয়ার্মিং যে ঘটছে তাকে লক্ষ্য করে পুরনো আবহাওয়া ফিরিয়ে আনার জন্য চেষ্টা খুব চলছে, কিন্তু উনি এটা করতে চেয়েছিলেন শবরদের মাধ্যমে। এবং সেটা এই যে কৃত্রিম অরণ্যায়ন, অর্থাৎ ইউক্যালিপটাস, আকাশমণি, তাদের বিরুদ্ধে যে দেশজ যেসব বড় বড় বৃক্ষ আছে, অর্থাৎ বট, অশ্বত্থ, তাদের আমি একটি লেখায় পড়ছিলাম, রাজ পরিবারেরই কেউ লিখেছেন একটি খুব ভালো শব্দ, আমি বলতে চাইছি শব্দটা আনছি, ওই জোহরথান, স্যাক্রেড গ্রুপ, এইরকম যে কিভাবে শবররা ওই বৃহত্তর বৃক্ষকে, আমাদের পরিচিত উনি যে শব্দটা চয়ন করেছেন পুণ্যবিধি, ফলে এই পুণ্যবিধির যে আইডিয়া সেটাও আমি একটু অবাকই হয়ে যায়, মানে কাল থেকে কতটা এগিয়ে থাকলে একজন মানুষ এইভাবে কল্পনা করতে পারে, কোনো একজন যাদেরকে উনি স্পন্সর করতে চাইছেন অন্যান্য অনেকের সহযোগিতা। তবে কৃষি এবং অরণ্য প্রকৃতির সন্তানদের প্রকৃতির কাছে আরো বেশি বেঁধে রাখার জন্য উনি চেষ্টা করেছেন। বড় কীর্তি অবশ্যই শবরদের জন্য একটা সমিতি তৈরি করেছে, কিন্তু সবসময় তাদের লিভলিহুড, তাদের একটা জীবিকা, এই সকলগুলো করতে হয়, আর সেইটা করতে গেলে দরকার আছে তাদেরকে এডুকেট করা। এটা তো মানে যখন থেকে রেনেসাঁস হয়েছে তখন থেকে যে কোনো দেশের যে কোনো রাজা এই কাজটা করে। এই যে কারো জন্য করা ফিলান্থ্রপি, বেনোভ্যালেন্সি, অন্যের জন্য করবে, সেটা তো তার মানে রাজ পরিবারের যে প্রকৃতি সেই সূত্রেই পেয়েছেন, তার পিতামহ, প্রপিতামহ, তারাই তো এই কাজটা তার মধ্যে ইনস্টিল করে গেছিলেন, শিখিয়ে দিয়ে গেছেন যেটা করতে হয়। পরে উনি একটা ট্রাইব বেছে নিয়েছিলেন শবর, তাদের জন্য করার পরে উনি তাদের জন্যই, ফলে কৃষি ছাড়া যে দ্বিতীয় জায়গাটা এসেছিলেন সেটা শিক্ষা। যে প্রথমত দিকে এডুকেট করতে হবে, এডুকেট করতে গেলে একটা স্কুল করতে হবে, স্কুল করতে গেলে নারী শিক্ষা, তাদের আবাসন, তাদের জন্য হোস্টেল তৈরি, এই সমস্তগুলোই আমি শুনেছি, আমার দেখা হয়ে ওঠেনি। হয়তো আমার এই কথাগুলো আপনাদের কাছে মনে হচ্ছে কোনো পরিবর্তন, কিন্তু এখানে আমি যেহেতু ব্যাপারটাতে অনেক বেশি মানে কি বলবো উৎফুল্ল, যে এইটা একজন মানুষ কতকাল আগে থেকে ভেবে রেখেছেন, এই জিনিসটা আমার মধ্যে একটা মানে সঞ্জীবনীর মতো, হ্যাঁ, যে এমন করেই ভাবা যায়, এমন করেই ভাবা উচিত। তাহলে কি সেই অবস্থাতে, সেই রকম জায়গায়, সেই দশকগুলোতে এই শবরেরা কলোনিয়াল সিস্টেম থেকে তাদের মধ্যে একটা স্ট্যাম্প দেওয়া ছিল যে তারা একটা অপরাধ করে। সাহেবরা লিখে গেছে, এটা সত্য কথা, যেহেতু বইয়ের মধ্যে কৃষ্ণ মুদ্রায় লেখা আছে, অতএব সেটাকে কেউ মুছে দিতে পারবে না। তা সেটাকে মুছে দিতে গেলে চ্যালেঞ্জ করতে হবে, একজন সাহস করতে হবে, সেই সাহস করতে হবে। তাহলে শুধু কলোনিয়াল গভর্নমেন্ট নয়, সেই লেখাটা পড়ে আমার কারেন্ট গভর্নমেন্ট যদি সেটাকে করে, আমি বিগত দশক যে তাদের কাছ থেকে সেই জায়গাটা অপরাধ জাতি সেটাকে কেউ তুলে নিতে পারেনি, সেইটাকে তুলে নিতে হবে। উনি সেই তুলে নেওয়ার চেষ্টাটা করেছেন বারংবার তাদের পিছনে দাঁড়িয়ে। অর্থাৎ শবরদের প্রতি যে পুলিশি অত্যাচার হয়েছিল এবং তাদেরকে রক্ষা করার জন্য যে রক্ষা কবচটা দরকার, অর্থাৎ লিগাল এইড এবং তাদের পাশে দাঁড়ানো, এই দুটো উনি পৌনঃপুনিকভাবে করে গেছেন। এই দুটো উনি পৌনঃপুনিকভাবে করে গেছেন কৌশলের জন্য, কারণ তিনি জানতেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে এই শবরদের ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসিত। এমন কোনো এই ছোটনাগপুরের মালভূমি বিখ্যাত আন্দোলন ছিল না যেখানে
তাদের অংশগ্রহণ ছিল না। সে চুয়ার বিদ্রোহ হোক, কোল বিদ্রোহ হোক, বা সেই সমসাময়িক কালে অ্যান্টি কলোনিয়াল ব্রিটিশ রাজের বিরুদ্ধে যেসব আন্দোলন বা রাজাকে সামনে রেখে রাজার পরিপন্থী কোনো কলোনিয়াল আক্রমণ, তারা পাশে দাঁড়িয়েছিল। সেই ঋণ শোধের জন্য উনি এই ব্যাপারটাকে অন্তত সকলের জন্য না পুরো একটা অন্তত রেসের জন্য উনি সেটা করে গেছেন। আমি জানি এখানে অনেকেই বলবেন আমারও পাক সংযম দরকার। নির্দিষ্ট কিছু ক্ষেত্রের কথা বললাম, বাকি ক্ষেত্রগুলো আমি জেনে ফেলবো অন্যান্যদের কাছ থেকে। কিন্তু আজ তার জন্মদিবস, এই জন্মদিবসে আমি তার শতবর্ষ, ২০শতবর্ষ, প্রতিটি আগামী দিনের যে জন্মদিন, সেগুলোতেও আরো আলোচিত হোক, তার কর্মধারা আরো আলোচিত হোক, আর তাকে অনুসরণ করা হোক, তার কাজগুলোকে বাঁচিয়ে রাখা হোক। এইরকম একটি প্রার্থনা করি সকলের কাছে। আপনাদের সকলকে আরো একবার আমার শুভেচ্ছা ও অভিনন্দন। অসংখ্য ধন্যবাদ মাননীয় ডক্টর নচিকেতা বন্দ্যোপাধ্যায় মহাশয়। আমাদের সবার সমাজ কৃতজ্ঞ। আমাদের সমাজের দুই সন্তানকে এনার বিশেষ কোটায় বিশ্ববিদ্যালয়ে আমার ভর্তি করিয়েছিলেন। এক নম্বর ছিল রমণিতা সবার, ইতিহাস বিভাগে স্নাতক ও এমএ করেছিল। দ্বিতীয় ছিল সমীর সবার, ভূগোল অনার্স। এই দুই ছাত্র ছাত্রীকে এনার বিশেষ কোটায় তিনি ভর্তি করিয়েছিলেন। তার জন্য সবার সমাজ এনাকে বিশেষ করে ধন্যবাদ জানায়। এনার কাছে কৃতজ্ঞ আমাদের সবার সমাজ। এখন আমরা ডেকে নেব মাননীয় অতুলনাথ সাহদেও, মাননীয় গোপীবল্লভ সিংদেও পুত্র, ওনাকে অনুষ্ঠান মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওনাকে আমাদের সমিতির বই ও পুষ্পস্তবক দিয়ে আমাদের ছাত্রীনিবাসের ছাত্রী সম্বোধন করে নেবেন। এখন আপনাদের সামনে আমাদের ছাত্রীনিবাসের ছাত্রীরা নৃত্য পরিবেশন করে দেখাবেন। সেই সুলেখা, শেফালি ও সরস্বতী এবং অন্যান্যরা, ওনাদেরকে অনুষ্ঠান মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।